স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হচ্ছে নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির সংলাপ। এরই মধ্যে সংলাপে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় পার্টি। তবে রাষ্ট্রপতির এই সংলাপে যোগ দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না বিএনপি। এমন বাস্তবতায় আওয়ামী লীগ বলছে সংলাপে না গেলে হারিয়ে যাবে বিএনপি। প্লাবন রহমান জানাচ্ছেন বাকিটা। সবশেষ দুটি নির্বাচন কমিশন গঠন হয়েছে রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত সার্চ কমিটির মাধ্যমে, যে সংলাপ দুটিতে যোগ দিয়েছিল বিএনপি সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল। এবারও নতুন নির্বাচন কমিশন গঠন হবে সার্চ কমিটির হাত ধরে। সেই সার্চ কমিটির সদস্যদের খুঁজতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে আগামী 20 ডিসেম্বর শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, যে সংলাপে প্রথম দিন যাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আমরা মনে করি গণতন্ত্রে ডায়ালগটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই ইম্পর্টেন্ট জিনিস হিসাবে ডায়ালগকে আমরা নিচ্ছি রাষ্ট্রপতি সবার উপরে। তিনি যেহেতু আহ্বান করেছেন, দেখি তিনি আহ্বান করেছেন কি বলেন বা আমরা কি বলি। তবে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছে না বিএনপি। এমনকি সংলাপে যাওয়ার মতো কোনো যৌক্তিকতাও দলটি খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সার্চ কমিটিতে গিয়ে আমি মতামত ব্যক্ত করব, আর সেটা রাষ্ট্রপতি সেই মতো চলবে, তাহলে প্রধানমন্ত্রী আছে কেন? সুতরাং একমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শই তো যথেষ্ট রাষ্ট্রপতির জন্য নির্বাচন কমিশন গঠনে। এই ধরনের নাটকের মধ্যে অংশগ্রহণ করার কোনো যুক্তি কোনো রাজনৈতিক দলের আছে বলে মনে করি না। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে স্বাভাবিক গতি হিসেবে দেখছে আওয়ামী লীগ। বিএনপি যদি তাতে অংশ না নেয় তাহলে দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল। নির্বাচন কমিশন এবং মহামান্য রাষ্ট্রপতি যে আলোচনায় রেখেছেন, এটা একটি স্বাভাবিক গতি। এই বাস্তবতাকে বিএনপি বিশ্বাস করতে চায় না। কাজে বিএনপি বাস্তবতার বাইরে থাকতে পারে রাজনীতিতে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। সংবিধান অনুযায়ী আইন করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজের প্রতিনিধিরা, কিন্তু অন্তত এই সময়ের মধ্যে তা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী। তাই এবারও সার্চ কমিটির মাধ্যমে হতে যাচ্ছে নির্বাচন কমিশনারদের নিয়োগ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ থেকে দেশে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, রাজধানীর বিসিপিএসে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে এই টিকা। ঢাকা জেলার সিভিল সার্জন বলেন, সক্ষম ফ্রন্টলাইনারদের দিয়ে পরীক্ষামূলক বুস্টার ডোজ সফল হলে 60-দের দেওয়া শুরু হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়েই চোখ রাঙাচ্ছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। বলা হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে 85% কার্যকর। তাই সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে 60 ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ। 6 মাস পরে বুস্টার বিষয়টা আসে, তো অনেকেই পেয়েছেন। যারা আগে শুরু করেছে তারা আগে পাবে, এবং যারা এই 60 তাদেরকে তো প্রাধান্য দেওয়া হবে। মূলত যাদের টিকার 2 ডোজের মেয়াদ 6 মাস পেরিয়েছে তাদের আরও 1 ডোজ টিকা দেয়াকেই বলা হচ্ছে বুস্টার ডোজ। ঢাকা জেলার সিভিল সার্জন জানান, শুরুতে সীমিতভাবে সক্ষম স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগ সফল হলে দেয়া হবে 60-দের। আমরা সীমিত পর্যায়ে করি। আমরা যদি কালকে এটা সীমিত পর্যায়ে শুরু করি, হয়তো প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং যারা সক্ষম কর্মী এদেরকে দিয়ে আমরা শুরু করব, আর পরবর্তী পর্যায়ে বয়স্কদেরকে অবশ্যই আমরা আনবো। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যে কোমরবিডিটি সেগুলো আমরা বিবেচনার মধ্যে রাখবো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখন ডাবল ডোজের টিকার আওতায়। টিকার প্রাপ্যতা প্রায় নিশ্চিত, তাই দেয়া হচ্ছে বুস্টার ডোজ। তবে শতভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় না নিয়েই বুস্টার ডোজ দেয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ, যে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের 1/3 নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশি অভিবাসীরা। সহজ অভিবাসন ও কাজের অবারিত সুযোগ থাকায় কর্মসংস্থানের জন্য এই দ্বীপ রাষ্ট্রকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান জানান, করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোয় আগামী বছর মালদ্বীপে আরও বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে মেহেদি হাসানের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার 3 পর্বের ধারাবাহিক রিপোর্ট। গাঢ় নীল আর স্বচ্ছ পানির উপর ভেসে থাকা নৈসর্গিক সৌন্দর্যের দেশ মালদ্বীপ।
রাজধানী মালে পাশেই সাজানো গোছানো ছোট্ট দ্বীপ শহর হলুমালে। শহরটিতে পর্যটকদের জন্য গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট। সমুদ্র তীরে গড়ে ওঠা তেমনই একটি হোটেল দেখভালের পুরোপুরি দায়িত্ব পালন করেন বাংলাদেশের তরুণ ইমন ইব্রাহিম। মালদ্বীপিয়ান মালিকের এই হোটেলে কর্মরতদের ৯৯% বাংলাদেশি। শুধু এখানেই না, পুরো মালদ্বীপ জুড়েই বাংলাদেশিদের এমন আধিপত্য, বলছিলেন ইমন। মালদ্বীপসের যে কোনো জায়গায় যাবেন বাংলাদেশিদের খুব ভালো ভালো পজিশনে পাবেন। এরা যত দ্রুত বাংলাদেশিদের বিশ্বাস করে, আমার মনে হয় না মিডল ইস্টে বা অন্য কোথাও সম্ভব। রাজধানী মালের রাস্তাঘাট অলিগলি ঘুরলেই দৃষ্টি জুড়ে থাকে বাংলাদেশিরা। বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন রাজধানীর মাছ বাজারে। সমুদ্রে মাছ ধরেই মাসে আয় করতে পারেন 1 থেকে 1.5 লাখ টাকা। মাছ ধরা কোনো সময় কম, কোনো সময় বেশি হয়, হইলে এটা বিক্রি করিয়া তারপরে এটারে সমানভাবে সবাই ভাগ করে নিই। অন্য অন্য দেশের থেকে অনেক ভালো আছে। কোম্পানিগুলা ভালো মতো স্যালারি দেয়, তাহলে এই সম্পন্নের দিকটা অনেক ভালো। মালদ্বীপের জনসংখ্যা মাত্র 5.5 লাখেরও কম, যেখানে বাংলাদেশির সংখ্যাই প্রায় 1,20,000। সহজ অভিবাসন প্রক্রিয়া, কাজের অবারিত সুযোগ এবং বসবাসের জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় কর্মসংস্থানের জন্য এই দেশটিকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। সুন্দর পরিবেশে কার না ভালো লাগে কাজ করতে। মালদ্বীপ দেখেছি এরকম একটা কান্ট্রি, কোনো হিংসা বিদ্বেষ নাই। লেবার হিসেবে এখানে আসছিলাম শুরু থেকেই। আমি লিফটের কাজ শিখছি, এসির কাজ। করোনাকালে পর্যটন নির্ভর মালদ্বীপ মারাত্মক হুমকিতে পড়লেও পর্যটকরা ফের আসতে থাকায় ঘুরে দাঁড়াচ্ছে এর অর্থনীতি। দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের পাশাপাশি বৈদেশিক শ্রমবাজার হিসেবে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনা দেখেন রাষ্ট্রদূত নাজমুল হাসান। আমার বিশ্বাস 2022 সাল থেকে এই অর্থনৈতিক কর্মকাণ্ড আরও অনেক বেশি সচল হবে, আরও বেশি চাঞ্চল্য ফিরে পাবে। বাংলাদেশি শ্রমিকদের মতো এত বেশি আন্তরিক, এত বেশি কর্মঠ এবং এত বেশি নিবেদিত প্রাণ কর্মী অন্য কোনো দেশ থেকে পাওয়া আসলেই কঠিন হবে। পর্যটন শিল্পের পাশাপাশি সমুদ্র অর্থনীতি নিয়েও দেশটির সাথে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। 1 লাখ বাংলাদেশির শ্রম আর ঘামে অর্থনীতি গড়ছে মালদ্বীপ। সেই সাথে তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এই দ্বীপরাষ্ট্রে আরও বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, হলুমালে, মালদ্বীপ। বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে প্রায় 66,000 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI হিসেব তুলে ধরে বলছে, বৈদেশিক বাণিজ্যের আড়ালে হচ্ছে বড় অঙ্কের অর্থ পাচার। এর বাইরেও নানা উপায়ে অর্থ পাচার হচ্ছে, তবে তা হিসেবের বাইরেই রয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচার পুরোপুরি বন্ধ করার সামর্থ্য নেই সরকারের। ব্যবসার পরিবেশ হয়রানিমুক্ত করতে পারলে এই প্রবণতা কিছুটা কমার আশা তাদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ভৌগোলিকভাবে ছোট্ট আয়তনের হলেও ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় এক দেশ বাংলাদেশ। বছরে এদেশ থেকে রপ্তানি হচ্ছে প্রায় $39 বিলিয়ন, আর আমদানি হচ্ছে তার চেয়েও বেশি। এমন অবস্থায় আমদানিতে বাড়তি ব্যয় আর রপ্তানিতে কম আয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ অন্য দেশে পাচার হচ্ছে প্রতিনিয়তই। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা GFI এর হিসেবে 2009 থেকে 2015 এই 6 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 50 বিলিয়ন বা 4 লক্ষ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি পাচার হওয়ার নজির দেখা গেছে 2015 সালে, যে বছর $1,187 কোটি পাচার হয়। 2015 এর পর অবশ্য বাংলাদেশ থেকে তথ্য না পাওয়ায় পাচারের হিসেব দিতে পারেনি GFI। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য সহ নানা উপায়ে আয় করা অর্থ পাচার বেড়েই চলেছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012 সেটার মাধ্যমে কিন্তু আমরা যদি নজর করা এরকম কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে পারি যেখানে অলরেডি মানি লন্ডারিং হয়েছে এবং সেই দেশগুলি থেকে যদি টাকাটা ফেরত আনা যায়, তাহলে কিন্তু অনেকেই এই যে মানি লন্ডারিং যেগুলি করছে সেটা কিন্তু তারা রিটার্ন আনবে। করোনা মহামারীতে অর্থ পাচার কমেছে বলে সরকারের নীতি নির্ধারকরা দাবি করে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত নিয়মে অর্থ পাচার বন্ধ করা সম্ভব নয়। টেকনোলজিকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে কিভাবে অর্থ পাচারগুলো হচ্ছে। কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেকে আবেদন করে, ব্যাংকগুলোর মাধ্যমে অনেকে অর্থ পাঠাতে চায়। পৃথিবীর কোনো দেশে এটা কন্ট্রোল করা সম্ভব না। এটা সরকার যতই চেষ্টা করুক এটা পারবে না। ট্যারিফ কমাই দিতে হবে, ডিউটি কমাই দিতে হবে। তখন আমরা কিভাবে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিব, তখন কিভাবে আমরা তাদেরকে প্রোটেকশন দিব, সেটা আমাদের জানতে হবে। সম্প্রতি অর্থ পাচারকারীদের নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি খোদ অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সুলতান আহমেদ, নিউজ 24।
ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে 2 দিন সারা দেশেই বইবে শৈত্যপ্রবাহ। এ মৌসুমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা গড় 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানুয়ারিতে আবারও তাপমাত্রা কমে তীব্র শৈত্যপ্রবাহ জেঁকে বসার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া কাঁপছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। পৌষে সকালে অনেক জায়গায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ। বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রচন্ড শীতের জন্য আমরা বাইরে হতে পারতেছি না। শীতের জন্য কোনোদিন যাওয়ার পাইনি। রাত যত গভীর হয় ঠান্ডার প্রকোপটা তত বাড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। রবি ও সোমবার শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের উপর দিয়ে। আজকে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে আপনার তেঁতুলিয়াতে 9.4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপনার শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি, ঢাকাতে রেকর্ড করা হয়েছে 16.1। সেই হিসেবে বলতে পারেন যে 19 এবং 20 তারিখে বিদেশের পশ্চিমাঞ্চল হতে দেখা যাবে যে অনেক জায়গায় 10-এর নিচে চলে আসতে পারে তাপমাত্রা। 10-এর নিচে তাপমাত্রা চলে আসবে। আপনি বলতে পারেন যে এই আমার দেশের পশ্চিমাঞ্চলে কিছু কিছু অনেক জায়গায় হয়তো দেখা যাবে যে আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে। আগামী জানুয়ারিতেও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আমরা যেহেতু শীত শুরু হলো কেবল, দেখা যাবে যে এখন যেটা শুরু হবে এটা হয়তো দেখা যাবে যে জানুয়ারিতে আরও শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শীতের হাওয়ায় বঙ্গোপসাগরে কমতে শুরু করেছে সামুদ্রিক মাছের বিচরণ। জেলেরা সাগরে দিনের পর দিন অপেক্ষা করেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন উপকূলে। আর এই সুযোগে আমদানি করা মাছ দখলে নিচ্ছে চট্টগ্রামের মাছের বাজার। মৎস্য কর্মকর্তারা বলছেন শীতকালে মাছের বিচরণ কমলেও সাগরে মাছের সংকট নেই। তবে সাগরে মাছের উৎপাদন বাড়াতে চলছে নানা পরিকল্পনা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। যেখানে শীতকালে সমুদ্রে নানা রকমের মাছের সমাহার থাকার কথা, সেখানে উল্টো একট মাছ না পেয়ে হতাশ জেলেরা। তাই চট্টগ্রামে বৃহৎ মাছের বাজার ফিশারি ঘাটে সামুদ্রিক মাছ সংকটের অজুহাতে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। এখন সাগরে মাছ পায় না, মাছ সিগন্যাল গেছে যে এই জন্য মাছ পায় না। লাক্কো মাছ গোয়ারা গুললে যেটা বলে ওগুলো অন্য বছর সাথে বছর অনেক কম উৎপাদন। আর ক্রেতারা বলছে বাজারে মাছের সংকট নেই, তবু দাম বেশি। মাছ তো অনেক দেখলাম, রূপসা দেখলাম, কোরাল দেখলাম, উন্দরা মাছ দেখলাম, আরও অনেক রকম মাছ দেখলাম। দাম একটু বেশি। দাম তো প্রচুর। আর আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের স্থানীয় বাজারে কিন্তু এর চাইতে মোটামুটি আরও একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মৎস্য কর্মকর্তারা বলছেন শীতল পানিতে মাছের বিচরণ কমলেও মাছ শূন্য হয়নি, বরং বেড়েছে মাছের উৎপাদন। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়ে মাছ একটু কমই পাওয়া যায় এবং সাগরে এটা একটা আমাদের সাগরে মাছের ক্ষেত্রে এটা একটা রেইন সিজন। তাছাড়াও কিছুদিন আগে একটা নিম্নচাপের ফলে জেলেদের ধারণা যে তাদের কাছ থেকে শোনা গেছে যে যখন নিম্নচাপ হয়, যদি নিম্নচাপের বৃষ্টি হয় তখন মাছের পরিমাণ উপকূলীয় অঞ্চলে একটু কমে যায়। এদিকে সামুদ্রিক মাছ সংকটের সুযোগে বিদেশ থেকে আমদানি করা মাছ দখল করছে বাজার। বিদেশ থেকে এগুলা আইলাম মাছ, এগুলো বার্মার, এগুলো ওমান, চায়নার, প্রত্যেকটা মাছ এখন আমাদেরকে বাইরে থেকে আনতে হচ্ছে। এটাকে বলে পাথরকই, এটা ভারত থেকে আসে। আর এটাকে বলে লাল কোরাল বলে, লাল ফানসা বলে, এটাও ভারত থেকে। তবে সাগরে বেন্দি জাল ফেলে যেন মাছের রেণু হত্যা করতে না পারে সেদিকে নজর রেখেছে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালীতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজাল করিম মানিক। কিভাবে ঘটনা ঘটলো এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা? হাবিব, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি গঙ্গাচড়া উপজেলার নোহালীতে, যেখানে গত রাতে একটি নির্বাচনী প্রতীক নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু বিষয়টিকে খুব খারাপ দৃষ্টিতে দেখছে। তারা অর্থাৎ দুর্বৃত্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবিও তারা অগ্নিসংযোগ করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে
নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপ কিন্তু গঙ্গাছড়া ততই ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই যে ঘটছে হামলা সংঘর্ষের ঘটনা, অর্থাৎ এই ঘটনায় এ পর্যন্ত যেমন গঙ্গাছড়া থানার পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে যে কয়েকটি অভিযোগ রয়েছে এবং আরেকটি বিষয় বলি যে হামলা সংঘর্ষের ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই গঙ্গাছড়ার 9টি ইউনিয়নে 51 জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রয়েছেন, অর্থাৎ প্রায় 2 লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং 26 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে গঙ্গাছড়ার ইউনিয়ন পরিষদেও গত দুদিনে 2টি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং নোহালীতেও কিন্তু যেখানে রয়েছে সেখানে কিন্তু এই নির্বাচনী উত্তাপ কিন্তু প্রতিদিনই ছড়িয়ে পড়ছে। আমরা কথা বলেছি এখানে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ টিটুল রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে তার নির্বাচনী কাজের ব্যাঘাত ঘটানোর কারণেই প্রতিপক্ষরা এই ঘটনা ঘটেছে এবং প্রতিপক্ষরা কিন্তু আবার একই কথা বলেছেন। তারাও বলেছেন যে এই ঘটনায় যারা অর্থাৎ নৌকা প্রতীকের প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এই মানে অর্থাৎ একে অপরকে দোষারোপ করছে এই অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এবং গঙ্গাছড়া থানার যিনি ওসি রয়েছে তিনিও বলছেন যে 2 পক্ষই অভিযোগ করেছেন। তাহলে এই ছিল আমার কাছে নোহালী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে হাবিবের কাছে। দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফার্মাসিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মাসিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন। বক্তব্যে তিনি বলেন, নতুন ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণে ফার্মাসিয়া লিমিটেড সবসময় চেষ্টা করে আসছে। তিনি আশা করেন বাংলাদেশের চিকিৎসা সেবায় ফার্মাসিয়া লিমিটেড ভবিষ্যতে আরও নতুন ওষুধ যুক্ত করে ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে 2021 সালের সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসে শিশু কিশোররা সারিবদ্ধ বসে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন করে। মজমপুরে অগ্রণী ব্যাংকে হয়ে আলোচনা অনুষ্ঠান, এতে কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান লালটু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভায় ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় এ ভোট গ্রহণ, চলবে একটানা সন্ধ্যা 6টা পর্যন্ত। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। কলকাতা কর্পোরেশনের ভোট রোববার সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। শহরে এবারে ভোট হচ্ছে মোট 144টি ওয়ার্ডে। প্রার্থী সংখ্যা প্রায় 950 জন দলীয় প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রায় 378 জন প্রার্থী তারা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরের ভোটার মোট 48,40,000-এর মতন কিছু ভোটার তারা এবারে ভোট দিচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার জন্য এইবারই প্রথম নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য এবং কলকাতা পুলিশের উপরেই ভরসা রেখেছে। মোট 23,500 পুলিশ মোতায়েন করা হয়েছে এবারের 144টা ওয়ার্ডের জন্য। বুথের সংখ্যা 4,959টি বুথে ভোট হচ্ছে। এর মধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে 1,139টি বুথকে উত্তেজনা প্রবণ বুথ বলেই চিহ্নিত করা হয়েছে এবং পাশাপাশি 786টি বুথকে অতি স্পর্শকাতর বলে জানানো হয়েছে। এর পাশাপাশি প্রায় 4,000-এর মতন স্বাস্থ্যকর্মী রাখা হয়েছে। সম্পূর্ণ ভোট হচ্ছে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক মেশিন দ্বারাই কিন্তু ভোট হচ্ছে। পাশাপাশি প্রায় করোনা বিধি বা কোভিড বিধি মেনে কিন্তু প্রতিটা বুথে ভোট হচ্ছে। ভোটের ফলাফল কিন্তু 21শে ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত রোববার যে ভোট শুরু হয়েছে কোথা থেকেও অশান্তি বা অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। পাকিস্তানের করাচি শিল্প এলাকায় শনিবারের বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15তে দাঁড়িয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও
16 জন। শনিবার নগরীর শেরশাহ এলাকার প্রাচ্য চকের কাছে ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, একটি বেসরকারি ব্যাংকের ভবনের নিচ দিয়ে যাওয়া নালায় ঘটেছে বিস্ফোরণটি। ব্যাংক ভবনটির পাশাপাশি নিকটবর্তী পেট্রোল পাম্পও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ভবনটির নিচের নালায় জমে গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এএফসি অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিশ্চিতের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে আছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতে এই ম্যাচে গোলাম রাব্বানী ছোটনের দলকে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে ভারত ও নেপালের মধ্যকার দিনের প্রথম ম্যাচের দিকে। এই ম্যাচে নেপাল জিতলে তারাই হবে ফাইনালের বাংলাদেশের প্রতিপক্ষ, আর ভারত জিতলে প্রতিপক্ষ হিসেবে তাদেরকে পাবে বাংলাদেশ। তবে বাংলাদেশ হেরে গেলে থমকে যাবে ফাইনালের স্বপ্ন। কুয়াকাটা সমুদ্র সৈকতের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। চেনা রূপে ফিরছে কুয়াকাটা সমুদ্র সৈকত। টানা 3 দিন ছুটি পেয়ে ভ্রমণ পিপাসু বাঙালি ছুটে গেছে সাগরকন্যায়। প্রকৃতির রূপে প্রশান্তির পরশ পেতে নিজেদের উজাড় করে দিয়েছেন তারা। এতে সরগরম হয়ে উঠেছে হোটেল মোটেলগুলো। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত, সাথে সূর্যোদয় আর সূর্যাস্তের অদ্ভুত মাখামাখি। প্রকৃতির এই রূপে প্রশান্তির পরশ পেতে নিজেদের উজাড় করে দিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের আনাগোনায় চিরচেনা চেহারায় ফিরছে কুয়াকাটা। ইট পাথরের শহুরে জীবন থেকে মুক্তি পেতে যেন এই সময়টার অপেক্ষায় ছিলেন অনেকেই। টানা 3 দিন ছুটি পেয়ে ভ্রমণ পিপাসু বাঙালি ছুটে গেছে সাগরকন্যায়। নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী হতে ঢল নেমেছে দেশি বিদেশি পর্যটকের। মানুষ দেখলাম, এর মতন মানুষ কখনো আর হয়নি এই জায়গায়। আমরা আসলে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুয়াকাটা ঘুরতে আসছিলাম। আসলে খুব চমৎকার জায়গা কুয়াকাটা। সাগরের জলে গা ভাসিয়ে নেচে গেয়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। পরিবার নিয়ে কুয়াকাটা আসছে, খুব ভালো লাগছে। আমাদের এলাকা ভাই বেড়াদার 50 জন মিলে কুয়াকাটা 16 ডিসেম্বর উপলক্ষে আসলাম। বন্ধের দিন, ছুটির দিন, অনেক ভালো লাগতেছে। নিরাপত্তায় বাড়তি নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। 3টা প্লেসে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করছে এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করছে। এখন পর্যন্ত আমরা পর্যটকদের কাছ থেকে কোনো রকম কোনো কমপ্লেইন পাইনি। কুয়াকাটায় সুযোগ সুবিধা বাড়াতে কর্তৃপক্ষকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।